মন্দিরে হামলা ভাঙচুর রহস্যের উন্মোচন শিগগিরই, প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাহিদা বাড়ায় ইয়াবা ব্যবসায়ীরা ঝুঁকছে আইস চোরাচালানে, বিক্রি হচ্ছে রাজধানীর অভিজাত এলাকায়। করোনায় নতুন দরিদ্রের সংখ্যা 1.5 কোটির বেশি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানোর আহ্বান। অনুমোদন পেলেই করোনার খাওয়ার ওষুধ পেতে মরিয়া উন্নত দেশগুলো, বৈষম্যের শঙ্কা বিশেষজ্ঞদের। এবং স্কটল্যান্ডের কাছে হেরে টি-20 বিশ্বকাপ শুরু বাংলাদেশের, ব্যাটসম্যানদের দুষছেন মাহমুদুল্লাহ। Saudi Extreme. Enjoy smooth speed. ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্গাপূজার সময় কুমিল্লা সহ দেশের নানা জায়গায় হামলার রহস্য শীঘ্রই উন্মোচন হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এসব বিশৃঙ্খলা হয়েছে জানিয়ে তিনি বলেন, কুমিল্লার অপ্রীতিকর ঘটনার মূল হোতাকে দ্রুত আটক করা হবে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, দেশে দাঙ্গা লাগানোর উদ্দেশ্যেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়। আমি মনে করি দুর্গাপূজার সময় কুমিল্লায় অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু যথেষ্ট ধৈর্য। রোববার এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশ থেকে কেউ এসব ঘটনার কলকাঠি নাড়ছে কিনা সেটি তদন্ত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে বসেও অনেকে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। যে করেছেন উদ্দেশ্যমূলকভাবে করেছেন, যে করেছেন কারো ইন্ধনে করেছেন, যে করেছেন একটা স্থিতিশীল পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য করেছেন। আমরা সবকিছুই তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা অবশ্যই করব। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই কুমিল্লায় অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়। কোরআন শরীফ কি করে গেল, কে নিল, একটা প্রেস কোরআন শরীফ সেখানে নিয়ে যাওয়া হলো, গিয়ে পরে দিয়ে কি উদ্দেশ্য একটা দাঙ্গা লাগাই দেওয়া। এই দাঙ্গা লাগাইতে পারলে সুবিধাটা হবে কি, যে দেশটা পিছিয়ে যাবে, দেশের অগ্রগতি সব বন্ধ হয়ে যাবে। কুমিল্লার ঘটনার মূল হোতাকে শিগগিরই আইনের আওতায় আনা হবে জানিয়ে তারা বলেন, বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত সফল হবে না। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দাবি, দেশের সব সাম্প্রদায়িক সংঘাতের পেছনে বিএনপি। দুর্গাপূজাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটিয়েছে তারাই। তবে বিএনপি মহাসচিবের অভিযোগ, সরকারের এজেন্টরাই কুমিল্লার ঘটনা ঘটিয়ে মন্দিরে ভাঙচুর চালিয়েছে। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাম্প্রতিক সাম্প্রদায়িক সংঘাত প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত চক্র। সাম্প্রদায়িক যত দুর্ঘটনা ঘটনা, সব সাম্প্রদায়িক অপকর্মের জনক হচ্ছে বিএনপি। অপকর্ম করে কেউ রেহাই পায়নি, এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আর তথ্যমন্ত্রীর মন্তব্য, দেশকে যারা তালেবানি রাষ্ট্র বানাতে চায় তাদের অনেকেই বিএনপির জোটভুক্ত। পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে সরকারকে বেকায়দায় ফেলতেই এসব কাজ করছে দলটি। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের কাছাকাছি তারা পৌঁছাতে পারেনি, সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এবং যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিক ফায়দা লুটার স্বার্থে এই বিএনপি, জামাত এবং তাদের দোসররা সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী মিলে এই ঘটনা ঘটিয়েছে। পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে অভিযোগের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় টিকে থাকতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে সরকার। আজকে আওয়ামী লীগ এই সমস্ত
ঘটনাগুলো ঘটাচ্ছে এবং সরকার তার যে এজেন্টস তাদেরকে দিয়ে এই ঘটনাগুলো ঘটিয়ে আমাদের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তার থেকে দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করছে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে জনগণকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করার জন্য। সরকার নিজেরা এমন ঘটনা ঘটিয়ে বিএনপিকে এর জন্য দায়ী করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিরা বাংলাদেশের জন্য বোঝা। তারা এদেশে অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। ঢাকায় নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান জিরার্ড ভ্যান লিউয়েন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর ইতোমধ্যেই 3 বছর পার হয়েছে। রোহিঙ্গারা কক্সবাজারে পরিবেশ ও বনজ সম্পদ ধ্বংস করছে। নেদারল্যান্ডসের দূত জিরার্ড ভ্যান বলেন, রোহিঙ্গাদেরকে নিজস্ব মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার এই সমস্যার সমাধান হতে পারে। এদিকে রোববার প্রধানমন্ত্রীর সাথে আরও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এবং নেপালের বিদায়ী রাষ্ট্রদূত। এদিকে রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে পরিবেশের ক্ষয়ক্ষতির কথা আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ। এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় COP26 সম্মেলন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের নভেম্বরে জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলন COP26 হবে যুক্তরাজ্যের গ্লাসগোতে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধি দল। সেই সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাবুদ্দিন জানান, 2050 সালের মধ্যে 0% কার্বন নির্গমন কমিয়ে আনা আপাতত বাংলাদেশের জন্য সম্ভব নয়। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এই বসার মূল কারণ আমরা চাই তাদের সহযোগিতা, তাদের পার্টনারশিপ, যাতে আমাদের যে ইস্যুগুলো COP26-এ আমরা রেজ করব, সেই ইস্যুগুলো তারা যেন একাত্ম হয়ে আমাদের সপক্ষে কথা বলে। রোহিঙ্গার জন্য যে আমাদের অ্যাডিশনাল বার্ডেন হয়েছে, আমাদের ইকো ফ্রেন্ডলি সিস্টেম যেন নষ্ট হচ্ছে, আমরা তাদের এই 11 লক্ষ কারণে আমাদের এনভায়রনমেন্ট ধ্বংস হচ্ছে, আমরা সব জায়গাতে তুলি, এবার আমরা তুলি। ক্রিস্টাল মেথ বা আইস বিক্রি হচ্ছে রাজধানীর অভিজাত এলাকার সীসা বারগুলোতে। চাহিদা বাড়ায় ইয়াবা ব্যবসায়ীরা এখন ঝুঁকছে আইস চোরাচালানে। সম্প্রতি র্যাবের হাতে আটক হোসেনের চক্রটি আগেও ধরা পড়েছে বড় চালান নিয়ে। মিয়ানমার থেকে আইস আনতে তাদের আছে নিজস্ব নৌযান। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ নিহতের পর জোরদার করা হয় কক্সবাজারের নিরাপত্তা। এতে নিজের কাছে থাকা বিপুল পরিমাণ আইস নিয়ে বিপাকে পড়েন মাদক চক্রের নেতা হোসেন। ক্রেতা রাজধানী কেন্দ্রিক, তবে চালান আনা যাচ্ছিল না ঢাকায়। পরে গত শুক্রবার মাইক্রোবাস ভাড়া করে নিজেরাই আইস নিয়ে আসছিলেন ঢাকায়। এ সময় আটকা পড়েন র্যাবের জালে। যে চালানটি আমরা যাত্রাবাড়িতে ধরেছি, প্রাথমিকভাবে আমরা খোকনকে জিজ্ঞাসাবাদে জেনেছি উত্তরা, গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং বেশ কিছু অন্যান্য বারের কথাও আমরা কিছু তথ্য পেয়েছি, যেখানে সীসার সাথেও তারা এই ধরনের আইস ব্যবহার করে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। মায়ানমার থেকে আইস আনার পেছনেও এই হোসেন। জাহাজে সে চালান আসে সেন্ট মার্টিনসের কাছে, সেখান থেকে তার সিন্ডিকেটের জাহাজে এই মাদক পৌঁছে টেকনাফে। মিয়ানমার থেকে নৌপথে বাংলাদেশে এসেছে এবং সমুদ্রের একটি স্থানে নৌকা টু নৌকা তারা চেঞ্জ করেছে, পরবর্তীতে সেটা টেকনাফের একটি বন্দরে ভিড়ে এবং তারা এটা স্থানান্তর করে। অবৈধ পথেই অধিকাংশ সময় সে মিয়ানমারে গিয়েছে। রাজধানীতে আইস বিক্রি হয় এমন জায়গাগুলোতে শীঘ্রই অভিযান চালানোর কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দেশের কর্মসংস্থানের ওপর বড় ধরনের প্রভাব পড়েছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের হিসেব বলছে, অর্থনীতিতে শ্লথ গতি দেখা দেয় 1.5 কোটিরও বেশি মানুষ নতুন করে গরিব হয়েছে। এদিকে পরিকল্পনা মন্ত্রী বলছেন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার।
করোনার কারণে সারা বিশ্বে 10 কোটির বেশি মানুষ নতুন করে হতদরিদ্রের কাতারে নেমে গেছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশেও দারিদ্র্য বিমোচন কার্যক্রম ওলটপালট করে দিয়েছে মহামারী করোনা। গবেষণা সংস্থা PPRCর জরিপ বলছে, প্রতি বছর যেখানে 1% হারে দরিদ্র বিমোচন হতো, সেখানে করোনার কারণে এখন বছরে 4% মানুষ নতুন করে দরিদ্র হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, করোনাকালে দরিদ্রের হার দ্রুত বাড়ার মূল কারণ আয় কমে যাওয়ার পাশাপাশি মানুষের কর্মহীনতা। এ অবস্থায় সামাজিক সুরক্ষা কার্যক্রম বৃদ্ধির আহ্বান তাদের। যেই সব নতুন দারিদ্র আছে তাদেরকে টার্গেট করা এবং তাদের টার্গেটের ক্ষেত্রে যেটা হতে পারে সরকারি বিনিয়োগ বাড়ানো, গ্রাম অঞ্চলে এবং কর্মসংস্থানের সৃষ্টি করা। দ্বিতীয় হচ্ছে তাদেরকে যথাযথ আর্থিক প্রণোদনা এবং সহজশর্তে ঋণ দেওয়া। এবং তৃতীয়ত হচ্ছে সরকারের যে স্বাভাবিক দারিদ্র বিমোচন প্রক্রিয়া চলমান আছে সেগুলোকে চালিয়ে যাওয়া এবং বেগবান করা। সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বছর বরাদ্দের পরিমাণ বাড়াচ্ছে সরকার। করোনার কারণে এটি আরও বেড়েছে। চলতি অর্থ বছরে বরাদ্দের হার মোট বাজেটের প্রায় 18%। আমরা বিভিন্ন ধরনের প্রচেষ্টা গ্রহণ করছি। কিছু আছে কার্যক্রম সূচক, যেমন বিভিন্ন ধরনের ভাতা আমরা প্রয়োগ করছি। গ্রামীণ অবকাঠামো নির্মাণে আমরা প্রচুর করছি। গ্রামের সড়ক সেতু, বিদ্যুৎ নিয়ে যাচ্ছি, সড়ক সেতু নির্মাণ করছি। বিশ্লেষকদের মধ্যে করোনায় সবচেয়ে বেশি সংকটে পড়েছে নগর দরিদ্ররা। অথচ এবছর সরকারের 120টির বেশি কর্মসূচির মধ্যে মাত্র 10টিতে আছে তারা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জেএসসি ও জেডিসি পরীক্ষার মতো এবছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষাও হচ্ছে না। এর পরিবর্তে বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানিয়েছিলেন, এবছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষাও হবে না। সে সময় তিনি এবছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। করোনা পরিস্থিতির কারণে গত বছরও এসব পরীক্ষা হয়নি। পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণীতে উত্তীর্ণ করা হয়। বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট খালেদ ও সাবেক কমিশনার সাইদের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। আর এই সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে। এতে বলা হয়েছে, পাচার হওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে BFIU। বিদেশে অর্থ পাচার প্রশ্নে এক রিটের শুনানি নিয়ে পাচারকারীদের তালিকা চেয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে পাচার হওয়া টাকা ফেরত ও দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চেয়ে দেয়া হয়েছিল রুল। এরপর বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট আরমান জিকে শামীম সহ গ্রেপ্তার হন বেশ কয়েকজন। পরে হাইকোর্টে জমা দেয়া BFIU এর প্রতিবেদনে অর্থ পাচারকারীদের তালিকায় পাওয়া যায় তাদের নাম। এরই মধ্যে আরেকটি প্রতিবেদন জমা দিয়েছে সিআইডি। তাতে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ, মমিনুল হক, আরমান, এনামুল হক সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্তে অর্থ পাচারের প্রমাণ মিলেছে। প্রতিবেদনটি সিআইডি আইজিপির মাধ্যমে রাষ্ট্রপক্ষের কাছে প্রেরণ করেছে। সেই 8টি মামলায় বিভিন্ন দেশে কত পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেই তথ্যটা আমরা পেয়েছি ওনাদের কাছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। 21 অক্টোবরের পর শুনানির জন্য আদালতে প্রতিবেদন উপস্থাপন করা হবে। প্রতিবেদনটা হাইকোর্টে দাখিল করলে হাইকোর্ট যে আদেশ দেয়, যে নির্দেশনা দেয়, সেই মোতাবেক হয়তো টাকাগুলা ফেরত আনার আরও দ্রুততা হবে বলে আশা করি। এর আগে শুধু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকুর পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নজির রয়েছে দেশে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সেমিনারের মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হবে ড্যাব, প্রকাশ হবে গেজেটও। সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এটি বাস্তবায়নে থাকছে রাজুক। এর আওতায় পরিকল্পিতভাবে আবাসিক ভবন, শিল্প কারখানা ও অফিস আদালতের জায়গা নির্ধারণ হবে বলেও জানিয়েছেন ঢাকা স্ট্রাকচার প্ল্যানের আহ্বায়ক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। রাজধানী ও এর আশপাশের এলাকা পরিকল্পিতভাবে গড়ে তুলতে 20 বছর মেয়াদী নতুন মাস্টার প্ল্যানের উদ্যোগ নেয় রাজুক। তৈরি হয় ঢাকা স্ট্রাকচার প্ল্যানের খসড়া। এটি চূড়ান্তের দায়িত্বে আছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে করোনা সহ নানা কারণে গতি পায়নি কাজ। ডিসেম্বরের মধ্যেই ড্যাব চূড়ান্তে আশাবাদী স্থানীয় সরকার মন্ত্রী। আর এর বাস্তবায়ন শুরু হবে 2022 সাল থেকে। আশা করছি যে নভেম্বর থেকে ডিসেম্বরের ভিতরে আমরা ড্যাবে
ড্যাবটা আমরা চূড়ান্ত করতে পারব, এবং চূড়ান্ত করতে পারলে সেই চূড়ান্তটা গেজেট আকারে পরবর্তীতে প্রকাশ করা হবে, যাতে গিয়ে মানুষের জন্য অত্যন্ত সুন্দর বসবাসযোগী একটা নগর এবং অঞ্চল হয়, সেই জন্যই এটা করা হচ্ছে। শুরুতে ড্যাপের আওতা ছিল 4টি সিটি কর্পোরেশন, তবে এখন এর সাথে যুক্ত হচ্ছে অনেক নতুন এলাকা। ঢাকা উত্তর দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সহ, এবং তার সাথে পরবর্তীতে সংযোগ করার কথা হচ্ছে সাভার, তারাবক, কালীগঞ্জ, সোনারগাঁ ও কাঞ্চন, এবং ৬৯টি ইউনিয়ন পরিষদ সমন্বয়ে গঠিত। তো এখন এগুলো সবগুলোকে আমরা বিবেচনায় এনে এটা যাতে গিয়ে মানুষের জন্য অত্যন্ত সুন্দর বসবাসযোগী একটা নগর এবং অঞ্চল হয়, সেই জন্যই এটা করা হচ্ছে। ড্যাপ আওতাধীন এলাকায় শিল্প কারখানা স্থাপনে যেন পরিবেশ দূষণ না হয় খেয়াল রাখা হচ্ছে সেদিকেও। আমাদের শিল্প কারখানা লাগবে, থাকার জন্য বাড়িঘর লাগবে, শপিং মল লাগবে, হাসপাতাল লাগবে, তো সেগুলোকে আমরা বিবেচনায় নিয়েছি। আবার কোনো কোনো শিল্প কারখানা স্থাপন করা হয়েছে বটে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে না, অথবা এখানের মধ্যে তারা একটা পরিবেশ ইনহাইজেনিক হওয়ার কোনো সুযোগ নেই। তো সেই সমস্তগুলোর জন্য যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য আমরা হয়তো আরেক রকম চিন্তা করার চেষ্টা করব। প্রকল্প এলাকায় জনসংখ্যা বিবেচনায় বাড়তে পারে সড়ক, থাকবে খেলার মাঠ, পাশাপাশি ব্লক ওয়াইজ হাউজিংয়ের কথা ভাবছেন মন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে জন্ম নেন শেখ রাসেল। দিনটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিকে চলতি বছর থেকে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস হিসেবে পালিত হবে বলে জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতক চক্রের নির্মম বুলেটের আঘাতে প্রাণ হারান শেখ রাসেল। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। মৃত্যুর সময় শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানের শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে জেলা প্রশাসক সহ বিভিন্ন সংগঠনের নেতারা। দিনব্যাপী রয়েছে নানা আনুষ্ঠানিকতা। সেখানকার সার্বিক বিষয় জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন, আর দিনব্যাপী কি কি আয়োজন রয়েছে? সকাল 7টা থেকে কিন্তু টাঙ্গাইলের যে শহীদ স্মৃতি পৌর উদ্যান রয়েছে, এখানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের একটি প্রতিকৃতি আনা হয়েছে, এবং সেখানে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়। আমি যদি দর্শকদেরকে দেখে পিছনে যে মঞ্চটি দেখা গেছে, সেখানে শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ আতাউল গনি সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। তারপরে পুষ্পস্তবক অর্পণ করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং শিক্ষার্থীরা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন। একটু পরেই এখানে কিছুক্ষণ আগে এখানে মোনাজাত পরিচালনা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়েছে, দেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্য কিন্তু দোয়া আয়োজন করা হয়েছে। এবং আগামী 5 থেকে 10 মিনিটের ভিতরে আমার পিছনে যে মঞ্চ রয়েছে, এই মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা শুরু করা হবে। এছাড়াও সকাল 9:15 জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা রয়েছে, এবং 13 থেকে 18 বছর শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সেই প্রতিষ্ঠানের যে পুরস্কার বিতরণী, সেটাও কিন্তু আজকে অনুষ্ঠান করা হয়েছে। এবং সবচেয়ে বড় যে কথা, এই প্রথম টাঙ্গাইলের যে সার্কিট হাউস আছে, সার্কিট হাউসের সামনে শেখ রাসেলের একটি মুরাল স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি এটা করবেন। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেকটা উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলে আজকে শেখ রাসেলের
জন্মদিন পালন করা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা কিন্তু এখানে এসে শেখ রাসেলের যে প্রতিকৃতি রয়েছে সেখানে পুষ্প অর্পণ করেছেন। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে শেখ রাসেলের জন্মদিন পালনের সর্বশেষ পরিস্থিতি। মামুনুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জানাতে টাঙ্গাইল থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন মামুনুর রহমান। অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতায় নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি। রোববার এফবিসিসিআই ভবনে ব্যবসায়ীদের সঙ্গে সভায় এই মন্তব্য করেন তিনি। এদিকে ঢাকা চেম্বারের এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, পাইকারি আর খুচরা বাজারে পণ্যের দামের বেশি পার্থক্য হলে ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, কাজে আসছে না কোনো সরকারি হুঁশিয়ারিও, বরং প্রতিদিনই দাম বাড়া তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন ভোগ্যপণ্য। এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সভার আয়োজন করে এফবিসিসিআই। সবাই উঠে আসে পেঁয়াজের দাম বাড়ার বিষয়ও। রাষ্ট্রীয় সংস্থা টিসিবির হিসাবে এক মাসে পণ্যটির দাম বেড়েছে ৪৫ ভাগের বেশি। তবে শুল্ক কমানোর ঘোষণার পরপরই দাম কমলো কিভাবে, এমন প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে পারেননি পেঁয়াজ ব্যবসায়ীরা। ডিউটি কমলো আজকেই কিভাবে 15 টাকা কমে, তার মানে এটা কি? তার মানে কি তাইলে এটা কি মেকি ছিল নাকি? কারণ আজকে যে জিনিস ইম্পোর্ট হবে আজকে হলে তো 2 দিন পরে বা 5 দিন পরে এটা এফেক্ট হবে। ডিউটি কমাইলো আর দাম কমে গেল না, এটা আমি ভাই একমত হইতে পারলাম না। কারণ বিশেষ করে আমি কিন্তু বলছি যে ইন্ডিয়ার সাথে আমাদের কাজটাজি বলতে ওটা না, ইন্ডিয়ার সাথে আমাদের 90% পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি হয়, আর ইন্ডিয়া ছাড়া দ্বিতীয় কোনো দেশ থেকে পেঁয়াজ যায় না। এই দেশে পেঁয়াজ 50 টাকার নিচে কেউ খাওয়াইতে পারবে না। এদিকে তেল, চিনি সহ অন্যান্য ভোগ্যপণ্যের বাড়তি দামের জন্য আন্তর্জাতিকভাবে মূল্য বৃদ্ধিকে দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। এই সার্বিক অবস্থাটা আপনাদের বিবেচনা, আমাদের কথা হলো আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সর্বোচ্চ এফোর্ট দিয়ে যাচ্ছে, তারপরে কোনো জিনিস তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেটা আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পায়, সেটাও কিন্তু আপনাদের বিবেচনায় আনতে হবে। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে বিশেষ তদারকি জোরদারের কথাও বলেন বাণিজ্যমন্ত্রী। আমাদের প্রায় 20% দেশের পেঁয়াজের শর্টফল আছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 মাসের বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। যাত্রা বিরতি নেই বেশিরভাগ ট্রেনের। স্টেশন বন্ধ থাকায় রেলের লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। এদিকে অবকাঠামো মেরামতের কাজও চলছে খুব ধীরে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হলেও রেল কর্তৃপক্ষের তদারকি নেই বলেও অভিযোগ উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা ভাঙচুর হয়। এরপর সেখানে আন্তনগর মেইল ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। ভাঙচুরের ৪.৫ মাস পর ১৫ জুন থেকে সিগন্যালিং ব্যবস্থায় ৬ জোড়া ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়। তবে এর মধ্যে সিলেট পথের একটি আন্তনগর ট্রেন ছাড়া আর কোনো ট্রেন থামছে না। প্রতিদিন এখান থেকে ৬,০০০-এর বেশি যাত্রী চলাচল করলেও এখন তা ২,০০০-এর নিচে নেমেছে। পারাবত ট্রেন এবং তিতাস ট্রেনে সাধারণ মানুষ উঠতে গিয়ে দুর্ঘটনায় কবলিত হচ্ছে, কারণ প্ল্যাটফর্মে উঁচু হয়ে গেছে, মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ ঠিকমতো ট্রেনে উঠতে পারছে না। এদিকে প্ল্যাটফর্মের উন্নয়ন এবং ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কক্ষ মেরামত চলছে ধীরগতিতে। অভিযোগ রয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, নেই কোনো তদারকিও। প্ল্যাটফর্মের কাজ দেখেন, রেলওয়ে স্টেশনের যে দরজা জানালা দেখেন, এখানে নিম্নমানের ইট, বালু, সুরকি ব্যবহার করা হচ্ছে এবং এই কাজের সাথে যারা জড়িত তাদের কাউকে এখানে দেখা যাচ্ছে না। তবে মেরামত শেষ হলে 1 মাসের মধ্যে স্টেশন সচল হতে পারে বলছেন এই কর্মকর্তা। 12টি ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে, এতে করে যাত্রীদের উপকৃত হয়েছে। যদি আন্তনগর ট্রেনগুলো স্টপেজ দেওয়া হয় তাহলে এবং কাউন্টারটি চালু হয় তাহলে যাত্রীদের দুঃখ লাঘব হবে। ট্রেনের যাত্রাবিরতি এবং নিম্নমানের কাজ বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নাগরিক সংগঠনগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আসছে ডিসেম্বরে দেশে 5G ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দেওয়া হলেও এখনও পুরোপুরি 4G সুবিধাটাই পাচ্ছেন না গ্রাহকেরা। তবে দেশের 80% মোবাইল ফোন সেট 4Gর উপযোগী না হওয়ায় এই সুবিধা মিলছে না বলে দাবি মোবাইল অপারেটর কোম্পানিগুলোর। বিটিআরসি বলছে হ্যান্ডসেটের সক্ষমতা বাড়লে 4G সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
দেশে বহুল প্রতীক্ষিত চতুর্থ প্রজন্মের মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক 4G সেবা চালু হয় 2018 সালে। প্রথমে গ্রামীণ ফোন শুরু করলেও পরে সব অপারেটর 4G সক্ষমতা তৈরি করে। তবে মোবাইল হ্যান্ডসেটের দুর্বলতা সহ নেটওয়ার্ক সম্প্রসারণে বেশি সময় লাগায় 3 বছরেও পুরোদমে 4G সুবিধা পাচ্ছেন না গ্রাহকেরা। তবে 5G সুবিধা ব্যক্তি পর্যায়ের চেয়ে শিল্প কারখানা সহ অফিসগুলোতেই বেশি প্রয়োজন হবে বলছেন মোবাইল কোম্পানির কর্মকর্তারা। 2018 সালের 25শে জুলাই আমরা প্রথম 5G ট্রায়াল করেছিলাম। সো সেই হিসেবে কিন্তু আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। যেহেতু আমরা ট্রায়াল করেছি, আমাদের সেই কম্প্যাটিবিলিটি আছে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু 5G নিয়ে আসতে পারবো। এটা অনেকটা শুধুমাত্র স্পেকট্রামটা যদি দেওয়া হয়, আমাদের কিছু ইকুইপমেন্ট ইম্পোর্ট করতে হবে, আমরা 5G চালু করতে পারবো। আমরা মনে করি না যে 5Gর আসলে গ্রাহক লেভেলে খুব একটা বেশি আবেদন থাকবে। এই আবেদনটা বেশিরভাগ ক্ষেত্রে থাকবে হচ্ছে বিজনেস, এন্টারপ্রাইজ, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের বেশ কিছু জায়গায়। বিটিআরসি বলছে দেশে 4G উপযোগী হ্যান্ডসেট সব গ্রাহকের হাতে পৌঁছালে শতভাগ সেবা মিলবে। 2G 3G এনেবল হ্যান্ডসেট দিয়ে 4G এলাকায় যেহেতু আপনি পাবেন না, ট্রান্সমিশন লাইন আছে, নেটওয়ার্ক পাচ্ছেন না। সে ডিসেম্বর মাসের যে কোনো একটা দিনে সরকার যেভাবে নির্ধারণ করবে সেভাবে আমরা করবো। আমাদের সেই সক্ষমতা আমরা রেডি করে ফেলছি। প্রথম হয়তো শহরে, ঢাকা শহরে, পরে তো বিভাগীয় শহরে, এর পরবর্তীতে চাহিদার ভিত্তিতে বিভিন্ন জায়গায় এক্সপ্যান্ড করবে। ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে 5G নেটওয়ার্ক চালু হলেও নেটওয়ার্ক সম্প্রসারণে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষুদ্র ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঝিনাইদহে গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা সিরাক বাংলাদেশ নামে একটি এনজিও। লোভনীয় মুনাফার কথা বলে 50 লাখ টাকা হাতিয়ে নিয়েছে সংস্থাটি বলে অভিযোগ গ্রাহকদের। এতে নিঃস্ব হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এই ঘটনায় মামলা করেছেন এক ভুক্তভোগী। 1000 টাকা দিলেই মিলবে 10,000 টাকা, এমন সঞ্চয়পত্রের লোভনীয় প্রস্তাবে চলতি বছরের 25 সেপ্টেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কাজ শুরু করে সিরাক বাংলাদেশ নামের একটি এনজিও। 1 অক্টোবর থেকে ঋণ দেওয়ার ঘোষণা দিয়ে বিভিন্ন গ্রামে শুরু করে সদস্য সংগ্রহের কার্যক্রম। গ্রাহকদের অভিযোগ, সাইনবোর্ড ও সাজানো গোছানো অফিস দেখে 5,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের জন্য দিয়েছেন অনেকে। কথা ছিল সঞ্চয়পত্রের বিপরীতে ঋণ দেবে প্রতিষ্ঠানটি, কিন্তু ঋণ দেওয়ার আগের দিন অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা কর্মকর্তারা। করে নিয়ে আসে আমি 1000 টাকা দিই। 1000 টাকা দেওয়ার পরে তারপরে রবিবারের দিন দেয়, আমরা কিস্তি আনতে যে দেখি সে ঘর বন্ধ। গরিব মানুষ আমরা, কোন অবস্থা চাই 5,000 টাকা নিয়ে মানে অনেক কিছু। আমার 50,000 টাকা লোন করবে, বলছে যে 5,000 টাকা দেওয়া লাগবে, তাই 5,000 টাকা দিচ্ছি আমরা, বলছে যে রবিবারে টাকা দেব। পৌর এলাকার মধ্যে সাইনবোর্ড টানিয়ে এনজিওর নামে আর্থিক লেনদেন হলেও কেন নজরদারি ছিল না সে বিষয়ে সুস্পষ্ট জবাব নেই উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে। সরকারের বিভিন্ন সংস্থাও আছে যারা এগুলো দেখার কথা, কিন্তু একজন ব্যক্তি যদি চুরি করে কোথাও বাসা ভাড়া নিয়ে এই সকল কার্যক্রম পরিচালনা করে, আসলে সেগুলো দেখভাল করা কষ্টকর ব্যাপার। এ ঘটনায় আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সুষ্ঠু তদন্তের আশ্বাস তার। প্রত্যেক আসামিকে আমরা আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে, আর মামলা তদন্ত শেষ হলে আমরা বিস্তারিত জানাতে পারব। ঝিনাইদহ জেলায় 80টি এনজিও থাকলেও রেজিস্ট্রেশন আছে 58টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়ির অর্থনীতি বদলে দিতে পারে ঝর্ণা কেন্দ্রিক পর্যটন। জেলার ছোট বড় 10টি ঝর্ণায় অবকাঠামো সহজ যাতায়াত নিশ্চিত করতে পারলে বাড়বে পর্যটন আকর্ষণ। এতে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের পাশাপাশি বাড়বে জনসমাগম। টেকসই পর্যটন খাতের বিকাশে এখনই উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। এক একটি ঝর্ণার উচ্চতা 80 থেকে 150 ফুট। তবে অবকাঠামোগত সুবিধা না থাকায় সবুজ পাহাড়ের এসব বুনো ঝর্ণায় পর্যটকদের আনাগোনা কম। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এর সৌন্দর্য থেকে বঞ্চিত পর্যটকরা। এত বড় ঝর্ণা, এত সুন্দর ঝর্ণা এই অঞ্চলে নেই। আর আসার রাস্তাটা অত্যন্ত রোমাঞ্চকর, অত্যন্ত সুন্দর। একটু রিস্কি ছিল কিছু জায়গাটা, এটা জাস্ট ওভারকাম করে এসে এমন একটা ঝর্ণা দেখতে পারবো আসলে ভাবতেও পারি নাই। সবার কাছে একটাই আবেদন থাকবে যেন এখানে ময়লা প্যাকেট বা ময়লা আবর্জনা কিছু না ফেলে। পর্যটন নির্ভর অর্থনীতি বিকাশে
জেলার ঝর্ণা কেন্দ্রিক পর্যটন কেন্দ্রগুলোর আরও উন্নয়নের দাবি ব্যবসায়ীদের। স্পটগুলোকে যদি সরকারিভাবে আর একটু উন্নয়নের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের পর্যটকের জন্য আর একটু ভালো হয়। পর্যটন এলাকার নিরাপত্তা উন্নয়নে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। তবে কিছু পর্যটন কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নিরাপত্তা বলয়ে আনা যাচ্ছে না। যাতায়াতে অসুবিধা এবং দুর্গম হয়, মানে পর্যটকরা সেরকম আসে না এবং আমরাও আসলে ওইভাবে নিরাপত্তা প্রদান করতে হয় না। কিন্তু ভবিষ্যতে যদি অবকাঠামো উন্নত হয় তাহলে আমরা পর্যটকদের যথেষ্ট নিরাপত্তা দিতে সক্ষম হব। ঝর্ণা কেন্দ্রিক পর্যটন গড়ে উঠলে জেলার অর্থনীতি আরও বিকশিত হবে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। কর্মসংস্থান হবে ট্যুরিস্ট গাইড সহ স্থানীয়দের। এখানে যদি যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাহলে সেখানে যে পাহাড়ি রিসোর্ট গড়ে উঠবে এবং সেখানে যে প্রকৃতি নির্ভর যে পর্যটন সেটার প্রসার ঘটবে এবং এটা খাগড়াছড়ি পার্বত্য এলাকায় যে পর্যটন শিল্পের প্রসারে একটা বিশাল বড় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। খাগড়াছড়িতে তৈদুছড়া, শিলাছড়ি, তুয়ারি মাইরাং ও রিছাং সহ ছোট বড় 10টি ঝর্ণা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ঝর্ণা কেন্দ্রিক পর্যটনের বিকাশে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর পর্যটকরা কি ধরনের ভোগান্তির কথা বলছেন আমাদের জানাবেন। দেখুন, খাগড়াছড়ির ভূপ্রাকৃতিক গঠনের কারণে কিন্তু এখানে অনেকগুলো ঝর্ণা রয়েছে, যেগুলো সাধারণত আমরা দেখছি যে যারা পর্যটক রয়েছে তারা কিন্তু এই সমস্ত জায়গায় সব বয়সী পর্যটকরা যেতে পারে না। বিশেষ করে তৈদুছড়া, শিলাছড়ি, তুয়ারি মাইরাং সহ যে ঝর্ণার যে যাতায়াতের যে রাস্তাটা আছে সেটা অত্যন্ত দুর্গম এবং এখানে কিন্তু সড়ক কোনো অবকাঠামো নেই, যে কারণে আসলে পর্যটকদের ইচ্ছা থাকা সত্ত্বেও এই সমস্ত দুর্গম এলাকার যে বুনো সৌন্দর্য বা ঝর্ণাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা থেকে বঞ্চিত রয়েছে। এবং এটার একটা সংকট হচ্ছে যে পর্যটকরা খাগড়াছড়িতে বেড়াতে আসে তারা মাত্র 1টা থেকে 2টা যে পর্যটন কেন্দ্র অর্থাৎ আলুটেলা, রিসাং ঝর্ণা বা মায়াবিনী লেক বা ঝুলন্ত ব্রিজ, এই 3-4টি পর্যটন স্পটের বাইরে আর কোনো স্পটগুলোতে কিন্তু যেতে পারে না, যেখানে কিন্তু এখানে পর্যটকদের সময় কাটানোর মতো কিন্তু জায়গাগুলো নেই। এই কারণে গত 2 দশকে খাগড়াছড়ি যে পর্যটন কেন্দ্র বিকশিত হয়েছিল, যারা পর্যটনের সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদের পক্ষ থেকে একটা দাবি বারবার করা হয়েছে, দুর্গম এলাকাগুলোতে পর্যটনকে সম্প্রসারণ করতে হবে। এর মধ্য দিয়ে ওইখানকার যে স্থানীয় কমিউনিটি রয়েছে অর্থাৎ স্থানীয় যে জনগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখানে ট্যুরিস্ট গাইড একটা পেশা রয়েছে, এই পেশা অনেকের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। একই সাথে এখানে যে পর্যটক গেলে তাদের থাকা খাওয়া সহ নানা ধরনের যে আয়োজন, সেই আয়োজনগুলো স্থানীয় জনগোষ্ঠী যদি যুক্ত হয় তারাও কিন্তু অর্থনৈতিকভাবে এখানে লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে ফাউন্টেন ট্যুরিজম অর্থাৎ ঝর্ণা কেন্দ্রিক যে পর্যটন গড়ে তোলার একটা যে দাবি রয়েছে, এটা কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেভাবে নেওয়া হয়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে খাগড়াছড়ির যে 3-4টা শহরের আশেপাশে যে ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণাগুলো থেকে যাতে 3 থেকে 4 ঘন্টার মধ্যে পর্যটকরা অন্তত 2-3টা ঝর্ণা দেখতে পারে, সেভাবে পরিবহন সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা উদ্যোগ রয়েছে। তবে এখনো পর্যন্ত সেটার কার্যকরিতা আমরা দেখতে পাইনি। অন্যদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকেও এই দাবিটা করা হয়েছে, এখানে যে সমস্ত ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণাগুলোতে যাতে সহজে পর্যটকরা গমনাগমন করতে পারে, তাদের নিরাপত্তা সহ অন্যান্য যে অবকাঠামো বিশেষ করে সড়ক নির্মাণ সহ যে দাবিগুলো রয়েছে নির্মাণ করা হলে তাহলে পর্যটক বিকশিত হবে এবং এখানের পর্যটন কেন্দ্রগুলো আরো বিকশিত হবে। সমীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সমীর মল্লিক। জলাবদ্ধতায় যশোরের ভবদহ অঞ্চলের 3 উপজেলার শিক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী রূপ নিলে আসন্ন পরীক্ষাগুলোতে খারাপ ফলাফলের আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। করোনার কারণে প্রায় 1.5 বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি স্কুল কলেজ খুলে দেওয়া হলেও বিপাকে পড়েছে যশোরের ভবদহ অঞ্চল হিসেবে পরিচিত মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে এসব এলাকার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এছাড়া মাঠঘাট, ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় আরও নাজুক হয়ে পড়েছে পরিস্থিতি। বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছেন বেশি বিপাকে। মাজা পানি, আমাদের ওখান থেকে আসতে কষ্ট হচ্ছে, আর আসার সময় বই খাতা ভিজে যাচ্ছে। বিদ্যালয়ে আমাদের ক্লাসে মোট 42 জন পরীক্ষার্থী আছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই জলাবদ্ধতার কারণে আসতে পারছে না। আমরা শুধু এই আশেপাশে 7-8 জনই শুধু আসতে পারছি।
জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয় ভোগান্তিতে শিক্ষার্থীরা। পরীক্ষা আসন্ন হলেও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারছেন না তারা। শ্রেণীকক্ষের ভিতরে পানি রয়েছে, ছেলে মেয়েদের পাঠদানে আমরা আনতে অনেকখানি ব্যর্থ হচ্ছি, কারণ তাদের বাড়িতে আছে পানি উঠে গেছে। তো সিলেবাসে সংক্ষিপ্ত কয়েকটা সাবজেক্টে পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু সেই পরীক্ষাটাও সুষ্ঠুভাবে তাদের পক্ষে দেওয়াটা খুবই কঠিন। তবে জলাবদ্ধতার লেখাপড়ায় তেমন বিরূপ প্রভাব ফেলবে না দাবি শিক্ষা কর্মকর্তার। কোনো পরীক্ষা কেন্দ্রে স্টুডেন্টের যাতায়াতের সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই প্রশাসনের সঙ্গে কথা বলে যেখানে বাচ্চারা সহজে যে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে আমরা সেই ব্যবস্থাটা নিব ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে ভবদাহ অঞ্চলের জলাবদ্ধতা কয়েক মাস স্থায়ী হয়। সংকট সমাধানে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কোভিডের মুখে খাওয়ার প্রথম ওষুধ অনুমোদন পাওয়ার দ্বারপ্রান্তে। মার্কিন প্রতিষ্ঠান মার্কের উৎপাদিত এই ওষুধ পাওয়ার জন্য মরিয়া বিশ্বের উন্নত দেশগুলো। তাই করোনা টিকার মতো এই ওষুধ পাবার দৌড়েও অনুন্নত দেশগুলো পিছিয়ে পড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনার টিকা আবিষ্কারের পর সেগুলো পেতে ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের উন্নত সব দেশ। কোটি কোটি ডোজ মজুত করায় মেয়াদোত্তীর্ণ হয়ে টিকা নষ্টও হয়েছে এসব দেশে। এদিকে অনুন্নত দেশগুলোই ছিল টিকার জন্য হাহাকার। করোনা রোগীর মুখে খাওয়ার ক্যাপসুল নিয়েও একই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। এমন আশঙ্কার কথা উঠে এসেছে সিএনএন-এর এক প্রতিবেদনে। মার্কিন ওষুধ কোম্পানি মার্ক তৈরি করেছে করোনা চিকিৎসার ক্যাপসুল মলনুপিরাভির। জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে যুক্তরাষ্ট্রের এফডিএর কাছে। অনুমোদন পেলে এটিই হবে কোভিড-19 চিকিৎসায় অনুমোদিত প্রথম মুখে খাওয়ার ওষুধ। এ ক্যাপসুলকে করোনা মহামারীর সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারো করোনা শনাক্ত হলে তাকে বাড়িতেই মলনুপিরাভির দেয়া হবে, হাসপাতালে ভর্তি হতে হবে না। তাই গুরুতর অসুস্থ হওয়ার আগেই ওষুধের কোর্স শুরু করতে পারবেন রোগীরা। খেতে হবে মোট 40টি ক্যাপসুল। অনুমোদনের আগে এই ওষুধ সংগ্রহ করতে বিভিন্ন উন্নত দেশের মাঝে শুরু হয়েছে প্রতিযোগিতা। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চলের অনেক দেশও ক্যাপসুল কেনার চুক্তি করছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার 8 দেশ মলনুপিরাভির পেতে চুক্তি করেছে মার্কের সাথে। তবে বিজ্ঞানীরা বলছেন এটি করোনা চিকিৎসায় ফলদায়ক হলেও টিকার বিকল্প নয়। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে 4,177 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 2,98,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 49,13,000। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 24,14,00,000-এর বেশি। বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ 1,000 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। সেখানে নতুন শনাক্ত 34,000-এর বেশি। এক মাসে দেশটিতে সংক্রমণের হার বেড়েছে 70%-এরও বেশি। এই অবস্থায় করোনার টিকাদানের গতি বাড়ানোর চেষ্টা করছে রাশিয়া সরকার। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ 313 জনের মৃত্যু হয়েছে মেক্সিকোতে। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ কমেছে 17%, মৃত্যু কমেছে 9%। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 161 জন, যা জুলাই মাসের পর সে দেশের সর্বনিম্ন। এদিকে সৌদি সরকার বিধিনিষেধ শিথিল করায় রোববার প্রথমবারের মতো সামাজিক দূরত্ব ছাড়াই ওমরা করেছেন মুসল্লিরা। ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। ইদুক্কি ও কোত্তায়াম জেলায় প্রাণহানি সবচেয়ে বেশি। আরব সাগরের নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরেই কেরালায় নজিরবিহীন বৃষ্টি হচ্ছে। রাজ্যের 5 জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পাশাপাশি 6 জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। দুর্যোগ সামলাতে রাজ্যে মোতায়েন করা হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বেশ কিছু শহরে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। ফলে চরম দুর্ভোগে সেখানকার সাধারণ মানুষ। কেরালার জনগণকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্লাস্টিকের নানা পণ্যের কারণে যুক্তরাষ্ট্রে প্রতি বছর 1 লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এমনটাই উঠে এসেছে পরিবেশ জার্নাল এনভায়রনমেন্টাল পলিউশনের এক প্রতিবেদনে।
প্রতিদিন ব্যবহার হচ্ছে এমন নানা রকম প্লাস্টিক পণ্যের রাসায়নিক উপাদান থ্যালেটের ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে মৃত্যু। নতুন এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর 54 থেকে 64 বছরের প্রায় 1 লাখ মানুষ প্লাস্টিকে থ্যালেটের প্রভাবে নানা রকম রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। হিমায়িত খাদ্যের কন্টেইনার, শ্যাম্পু, মেকআপ, পারফিউম, ডিটারজেন্ট, এমনকি শিশুদের খেলনায় থ্যালেট জাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, পণ্যে প্লাস্টিকের মাত্রা যত বেশি, মৃত্যু ঝুঁকিও তত বেশি। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি। এনভায়রনমেন্টাল পলিউশন সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, প্লাস্টিকে ব্যবহৃত রাসায়নিক মানুষের শরীরে হরমোন উৎপাদন বাধাগ্রস্ত করে। শিশুদের মুটিয়ে যাওয়া, শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের সমস্যা সহ ক্যান্সারেরও আশঙ্কা রয়েছে। প্রতিবেদনটি বলছে, প্লাস্টিকে ব্যবহৃত রাসায়নিক বড়দের তুলনায় শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপ মিশনের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। বোলিংয়ে শুরুটা ভালো করেও শেষ দিকে রান আটকাতে ব্যর্থ মাহমুদুল্লাহর দল। পরে ব্যাটারদের ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে 6 রানের হার টাইগারদের। 141 রানের টার্গেটে নরবরে ব্যাটিংয়ে টাইগাররা থামে 7 উইকেটে 134 রান করে। স্কোরবোর্ডে স্কটিশদের 6 উইকেটে 53। এতটুকু দেখে যারা ভবিষ্যৎ বলে দিয়েছিলেন তাদের মনে রাখা জরুরি, টি-20তে যে কোনো সময় মোড় ঘুরে যেতে পারে ম্যাচের। তেমনটাই হয়েছে এই ম্যাচে। ওয়াট আর গ্রিভসের 51 রানের পার্টনারশিপ লড়াইয়ে ফিরিয়েছে স্কটল্যান্ডকে। 22 করে ওয়াট ফিরলেও গ্রিভস দলের হাল ধরেছেন। শেষ দিকে চাপ সামলাতে পারেননি তাসকিন সাইফুদ্দিন মুস্তাফিজ। উইকেট তুলেছেন খানিক বিরতি দিয়ে, কিন্তু রানের গতি থামাতে পারেননি। শেষ 3 ওভারে 3 পেসার দিয়েছেন ওভার প্রতি 12 রান করে। তাতে 140-এর ফাইটিং স্কোর স্কটল্যান্ডের। শেষ 8 ওভারে তুলেছে 85 রান। 19 রানে 3 উইকেট নিয়েছেন মাহেদি। এছাড়া মালিঙ্গাকে পেছনে ফেলে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যাওয়া সাকিব নিয়েছেন 2 উইকেট। আমিরাতে 141 রান বড় লক্ষ্য নয়, তবে ব্যাটিং ব্যর্থতা ভয় ধরাচ্ছিল। স্ট্রাইক পেয়ে প্রথম বলে সৌম্যের এমন শট যতটা আশাবাদী করেছে ততটাই হতাশ করেছে দ্রুত ফিরে। ধারাবাহিক ব্যর্থতায় দলকে বিপদে ফেলেছেন লিটন। রানের গতি কমিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেছেন সাকিব মুশফিক। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। তবে 27 বলে 20 করে সাকিব ফেরার পর মুশফিকও হতাশ করেছেন। কার্যকর ইনিংস খেলতে পারেননি এই 2 তারকা। আফিফ 18 করে দলকে পথে রেখেছিলেন। তার ফেরার পর সোহানও ফিরেছেন দ্রুত। বলের সাথে রানের তাল মেলাতে পারেননি বাকিরা। তাতে অপ্রত্যাশিত হারে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। স্পোর্টিং উইকেটে 141 রানের টার্গেটে ব্যর্থ হওয়াতে ব্যাটারদেরই দুষছেন মাহমুদুল্লাহ রিয়াদ। স্কটল্যান্ডকে অল্প রানে বেঁধে ফেলায় বোলারদের কৃতিত্ব দিলেও ব্যাটিংয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক। প্রথম রাউন্ডের বাকি 2 ম্যাচে জিতে সুপার 12-এ উঠতে আশাবাদী মাহমুদুল্লাহ। উইকেট ভালো ছিল, এরকম পিচে ভালো বল করেই 140 রানে স্কটল্যান্ডকে আটকে ফেলেছিলাম আমরা, কিন্তু ব্যাটিংয়ে আমরা ভালো করিনি। মাঝের 1-2টি ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায়। প্রত্যাশা মতো আসর শুরু হলো না, কিন্তু আমাদের সুযোগ এখনো শেষ হয়নি। সামনে ভালো খেলেই সুপার 12-এ উঠতে হবে আমাদের। লা লিগায় অবশেষে জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে 3-1 গোলে হারিয়েছে তারা। এদিকে সেরিয়াতে রোমার বিপক্ষে 1-0 গোলে জিতেছে ইউভেন্টাস। করোনা মহামারী কাটিয়ে এদিনই প্রথম শতভাগ দর্শক উপস্থিত ছিল ক্যাম্প নুতে। অবশ্য ম্যাচের শুরুতেই হোঁচট খায় বার্সেলোনা। হোসে গায়ার গোলে 5 মিনিটেই লিড নেয় ভ্যালেন্সিয়া। তবে অল্প সময়ের মধ্যেই দলকে সমতায় ফেরান 1 বছর পর বার্সা একাদশে ফেরা আনসু ফাতি। পরে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেমফিস ডিপায়। বিরতির পর তার বদলি হিসেবে নামা কুটিনিও গোল করলে বড় জয় পায় বার্সা। এদিকে সেরিয়াতে টানা 4র্থ জয় পেয়েছে ইউভেন্টাস। ঘরের মাঠে ময়েজে কিনের একমাত্র গোলে রোমাকে হারিয়েছে তুরিনের ওল্ড লেডি। প্রথমবারের মতো সফলভাবে মহাকাশে সিনেমার শুটিংয়ের শেষে পৃথিবীতে ফিরেছেন রুশ ছবি চ্যালেঞ্জের কলাকুশলীরা। 12 দিনের এই অভিযানের পর রোববার মহাকাশ থেকে কাজাখস্তানে পৌঁছেছে তাদের বহনকারী ক্যাপসুলটি।
বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে মহাকাশে সিনেমার শুটিং শেষ করেছে রাশিয়া। শুটিং শেষে মহাকাশ থেকে সুস্থভাবে পৃথিবীতে ফিরেছে রুশ সিনেমা চ্যালেঞ্জের কলাকুশলীরা। রোববার কাজাখস্তানের কারাগান্ডা শহরে অবতরণ করেন রুশ অভিনেত্রী ইউলিয়া পেরিশিল্ড, পরিচালক ক্লিম শিপেঙ্কো ও নভোচারী ওলেগ নোভিদস্কি। তাদের পৃথিবীতে ফিরে আসার মুহূর্তটি সরাসরি সম্প্রচার করেছে নাসা টিভি। 5 অক্টোবর রাশিয়ার সুয়েজ MS-19 মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS যান রুশ পরিচালক ও অভিনেত্রী সহ 10 সদস্যের একটি দল। রুশ পরিচালক, অভিনেত্রী ও নভোচারী ফিরলেও পৃথিবীতে ফেরেননি বাকিরা। তবে মহাকাশ থেকে ফেরার ঠিক আগ মুহূর্তে বেগ পেতে হয়েছে নভোচারীদের। জানা গেছে, রুশ মহাকাশযানের ধাক্কায় কেঁপে ওঠে ISS। এতে প্রায় 45 ডিগ্রি সরে যায় স্টেশনটি। মহাকাশ স্টেশনে রুশ গবেষণাগারে থ্রাস্টার ইঞ্জিনগুলো পর্যবেক্ষণের সময় ঘটে এই ঘটনা। রাশিয়ার এই উদ্যোগে পেছনে পড়েছে মহাকাশে মার্কিন সিনেমার উদ্যোগ। গত বছর মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ও স্পেসএক্সের মালিক এলন মাস্কের সঙ্গে যৌথভাবে মহাকাশের সিনেমার শুটিংয়ের ঘোষণা দিয়েছিলেন হলিউডের অভিনেতা টম ক্রুজ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। আমাদের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।